৬-৭ বছর ধরে কিনবো করে চিন্তা করে কেনা হয়নি, অবশেষে কিনে ফেললাম ড্রাই ক্যাবিনেট। অনেকেই বলবেন ড্রাই ক্যাবিনেট এই জিনিসটা কি? আবার যারা জানেন এটা সম্পর্কে তারা জিজ্ঞেস করবেন আসলেই কি ড্রাই ক্যাবিনেট দরকার আছে? আজকের ভিডিওতে ড্রাই ক্যাবিনেট নিয়ে সবকিছু জেনে নেব এবং আমার কেনা ANDBON AD-50S যে ড্রাই ক্যাবিনেট রয়েছে এটা কীরকম পারফর্ম করছে ইত্যাদি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে উত্তর দেওয়া যাক ড্রাই ক্যাবিনেট এই জিনিসটা কি। ড্রাই ক্যাবিনেট হলো এরকম একটা এয়ারটাইট বক্সের মতন, যেটার ভিতরে আপনার যে ক্যামেরা রয়েছে, লেন্স রয়েছে, সেগুলোকে আপনি সংরক্ষণ করবেন। এখন লেন্স কেন আপনি ড্রাই ক্যাবিনেটের ভিতরে রাখবেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আমরা যখন লেন্সকে বাইরে রেখে দেই, যাদের ক্যামেরা রয়েছে, লেন্স রয়েছে, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। দীর্ঘদিন যদি বাইরে সেটাকে স্টোর করি, কোনো ধরনের যদি টেক কেয়ার না করে, দেখবেন আস্তে আস্তে আপনার যে লেন্স রয়েছে সেখানে ফাঙ্গাসের জন্ম নিয়েছে। আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ড্রাই ক্যাবিনেট কিনবো, বাট কেনা হয়নি, আলসেমি করে কেনা হয়নি। আর আমি আমার ক্যামেরা গিয়ারের অত যত্নও নেই না। সো হঠাৎ করে সেদিন আমার যে ক্যামেরা রয়েছে সেটাকে ক্লিন করতে গিয়ে দেখলাম আমার যে লেন্স, সিগমা 30mm লেন্স ব্যবহার করি, সেটার ভিতরে হালকা পরিমাণে ফাঙ্গাস জন্ম নিচ্ছে। সো এটা স্প্রেড আউট হওয়ার আগেই চিন্তা করলাম এবার একটা ড্রাই ক্যাবিনেটে ইনভেস্ট করা যাক। এখন এই লেন্সে ফাঙ্গাস কেন জন্ম নেয়, ফাঙ্গাস হলে কি হয়? তো প্রথমে বলি ফাঙ্গাস হলে জিনিসটা কী হয়। আপনার যখন লেন্সে ফাঙ্গাস তৈরি হওয়া শুরু হবে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্প্রেড আউট হবে এবং আপনার লেন্সের পুরো জায়গাটা দখল করে ফেলবে। এতে করে আপনার লেন্সের যে পারফরমেন্স সেটা ড্রপ করবে, কোয়ালিটি আস্তে আস্তে ডিগ্রেড হবে এবং তার সাথে সাথে লেন্সের রিসেল ভ্যালু আপনি হারাবেন। অনেকেই ফাঙ্গাস থাকলে সেই লেন্স কিন্তু কিনতে চায় না, যদি কিনেও বা খুব কম দামে আপনাকে বিক্রি করতে হবে। এই কারণে আপনার লেন্স, ক্যামেরা এগুলোকে যত্ন নেওয়া উচিত, যাতে করে সেটা থেকে অপটিমাল পারফরমেন্স পেতে পারেন এবং যখন বিক্রি করছেন ভালো একটা ভ্যালু পেতে পারেন। এখন আপনি চিন্তা করতে পারেন এই ফাঙ্গাসটা কোন জায়গা থেকে আসলো, আমার লেন্সে কেন ওর জন্ম নিতে হবে? ফাঙ্গাস কিন্তু একা একা লেন্সে জন্ম নিতে পারে না। এর জন্য যে হ্যাবিটেবল এনভায়রনমেন্ট রয়েছে সেটা যদি থাকে তাহলেই কিন্তু সেই ফাঙ্গাসটা স্প্রেড আউট হয়। সো আমরা যেটা করি, যখন ক্যামেরা ইউজ করছি, লেন্স ইউজ করছি, বাইরে যাচ্ছি কিংবা ঘরের ভিতরে বসে ইউজ করলেও সেটা কিন্তু বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই ডাস্ট পার্টিকেল যখন আপনার লেন্সের ভিতরে প্রবেশ করে ফেলবে, সব লেন্স কিন্তু ওয়েদার সিল্ড হয় না। সো যখনই সেই ডাস্ট পার্টিকেলগুলো লেন্সের যে গ্লাস রয়েছে সেখানে যাবে কিংবা ভিতরে যদি চলে যায়, সেটার মাধ্যমে কিন্তু তখন যে ফাঙ্গাস রয়েছে সেটা তৈরি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। সেটা তৈরি হবে না আনলেস সেখানে যে হিউমিডিটি লেভেল রয়েছে সেটা ফাঙ্গাসের জন্য উপযুক্ত একটা হিউমিডিটি লেভেল থাকবে। সো যখন আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে সেখানে যদি হিউমিডিটি লেভেল বা RH যেটা রয়েছে, RH ফ্যাক্টর, সেটা যদি 60%-এর উপরে থাকে, তখন কিন্তু ফাঙ্গাসের জন্য হ্যাবিটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখানে ফাঙ্গাস তৈরি হতে পারে। যদি ডাস্ট থাকে, সেই ডাস্টের ভিতরে কিন্তু ফাঙ্গাস তৈরি হওয়ার মতন যে বায়োলজিক্যাল পার্টিকেলগুলো রয়েছে সেখানে থাকে। সো ওইরকম একটা এনভায়রনমেন্ট পেলে পরে সেই হিউমিড কন্ডিশনে কিন্তু সেটা আস্তে আস্তে তৈরি হতে থাকে এবং স্প্রেড আউট হতে থাকে। এই কারণে আপনি যখন লেন্স বা ক্যামেরা সংরক্ষণ করছেন, এমন একটা এনভায়রনমেন্টে রাখতে হয় যাতে করে ফাঙ্গাসটা জন্ম নিতে না পারে। তো এটার জন্য অপটিমাল যে RH লেভেল সেটা হলো 30% থেকে শুরু করে 60%। এর ভিতরে যদি আপনার ক্যামেরা গিয়ারকে আপনি সংরক্ষণ করেন, তখন কিন্তু ফাঙ্গাস হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায় এবং সেই কাজটা করে এরকম একটা ড্রাই ক্যাবিনেট। এখন সবার কিন্তু এরকম ড্রাই ক্যাবিনেট কেনার টাকা থাকে না বা ইনভেস্ট করতে চান না। সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, আপনার ঘরের সব জায়গায় কিন্তু যে হিউমিডিটি সেটা সেম থাকে না। আপনি যেখানে বসে কাজ করছেন হয়তো সেখানে হিউমিডিটি লেভেলটা বেশি, আপনার যে আলমারি রয়েছে বা যেখানে আপনি কাপড় চোপড় রাখছেন ওই জায়গায় যদি দেখেন সেখানে হিউমিডিটি লেভেলটা হয়তো আরেকটু কম থাকে, আপনি ওই সব জায়গায়ও কিন্তু আপনার যে ক্যামেরা গিয়ে সেটাকে রাখতে পারেন। তো এখন কীভাবে বুঝবেন হিউমিডিটি লেভেল কত আছে? আপনি কিন্তু কম দামে যে হিউমিডিটির মিটার রয়েছে সেটা কিনতে পারবেন। আমি যদি পারি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওরকম একটা মিটার কিনে ঘরের বিভিন্ন জায়গায় রেখে টেস্ট করতে পারেন আপনার বাসার কোন জায়গায় হিউমিডিটি লেভেলটা কম আছে। যেখানে হিউমিডিটি লেভেলটা 60-এর নিচে আছে, আপনি ওই জায়গায় কিন্তু ইজিলি সেটাকে সংরক্ষণ করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি হলো এয়ারটাইট যে বক্সগুলো পাওয়া যায় সেটাকে ব্যবহার করতে পারেন এবং সেটার ভিতরে সিলিকা জেলও রাখতে পারেন। এতে করে সেটার ভিতরে সিলিকা জেলগুলো যে আর্দ্রতা রয়েছে সেটাকে শোষণ করে নেবে। হিউমিডিটি মিন্স হলো আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, বায়ু রয়েছে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ। সো সেই জলীয় বাষ্প যদি থাকে সেই বক্সের ভিতরে, যদি আপনি সেখানে সিলিকা জেল রাখেন, সেই আর্দ্রতাকে শুষে নেবে এবং সেখানে হিউমিডিটিটা ড্রপ করবে। সো আপনি ওইখানেও কিন্তু আপনার লেন্স বা ক্যামেরাকে সংরক্ষণ করতে পারবেন। এখানে একটা সমস্যা হয়, সেটা হলো
যদি বক্সে আপনি রাখেন সেখানে হিউমিডিটিটা কন্ট্রোল করতে পারেন না, যার কারণে দেখা যায় অপটিমাল যে হিউমিডিটি সেটা নিচেও ড্রপ করতে পারে। যেহেতু এয়ারটাইট একটা বক্সে রাখছেন তখন কিন্তু উল্টো আরও সমস্যা হতে পারে। যে সমস্যাটা হয় সেটা হলো ক্যামেরা লেন্সে কিন্তু অনেক রাবারাইজড যে পার্টিকেল সেটা থাকে, প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে। হিউমিডিটি লেভেল যখন 30-এর নিচে চলে যায় তখন কিন্তু সেই রাবার বা প্লাস্টিকগুলো ক্র্যাক করতে পারে, উল্টো কিন্তু আপনার ক্যামেরা লেন্স সেই জিনিসটা নষ্ট হতে পারে। এই কারণে আপনার হিউমিডিটি লেভেলটা মেনটেন করতে হবে। অফকোর্স আপনি যখন বক্সে রাখছেন সেখানেও কিন্তু একটা হিউমিডিটি মিটার সেটাকে রেখে দেবেন, যাতে করে আপনি মনিটর করতে পারেন ভিতরের যে হিউমিডিটি লেভেল সেটা কতটা আছে। এই কারণে সর্বশেষে চলে আসে এরকম একটা ড্রাই ক্যাবিনেটের নাম। এটা হলো অ্যানবনের ড্রাই ক্যাবিনেট। অ্যানবন কিন্তু ড্রাই ক্যাবিনেট তৈরিতে বেশ ওয়েল নোন একটা ব্র্যান্ড। এই ড্রাই ক্যাবিনেটটা আমি কিনেছি জিএম এন্টারপ্রাইজ থেকে, বাইতুল মোকাররমে তাদের শপ রয়েছে, নয়ন ভাইয়ের মাধ্যমে আমি সেটা কিনেছি। আমি থাকি কক্সবাজারে, তারা খুব সুন্দরভাবে এটাকে ডেলিভার করেছে কার্টুন বক্সের ভিতরে এবং কোনো ধরনের সমস্যা হয়নি। সামনে গ্লাস রয়েছে, সেটা ভেঙে যায়নি, সুন্দরভাবে আমি পেয়েছি। সো আপনারা যদি এটা কিনতে চান খরচ করতে হবে 14,500 টাকা। এর চেয়ে ছোটো সাইজেরও রয়েছে, এর চেয়ে বড়ো সাইজেরও রয়েছে। আপনার যে অ্যাক্সেসরিজ রয়েছে ক্যামেরা লেন্স সেটার উপর ডিপেন্ড করে আপনি ছোটো বড়ো কিনে নিতে পারেন। তো চলুন এবার আমার যে অ্যানবনের AD-50S এই ড্রাই ক্যাবিনেটটা নিয়ে একটু আলোচনা করি। খুব সুন্দরভাবে এটা চলে আসছে, কোনো ধরনের সমস্যা হয়নি। খুলে পড়লে পরে ভিতরে অ্যানবনের AD-50S যে ইউনিট রয়েছে সেটাকে আমরা পাবো। অ্যাক্সেসরিজ হিসেবে এটার ভিতরে শুধুমাত্র একটা পাওয়ার অ্যাডাপ্টার পাবো, যাতে করে এটাকে আমরা টার্ন অন করতে পারি। অফকোর্স এটা টোটাল যে পাওয়ার কনজিউম করে সেটা হলো 5 ওয়াটের মতন পার আওয়ার। সো আপনি সারাদিন এটাকে অন করে রাখলেও কোনো ধরনের সমস্যা হবে না। পুরো বডিটা মেটালের তৈরি, একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আশপাশে সব জায়গায়। সামনে অ্যানবনের যে লোগো সেটা দেয়া আছে এবং নিচে যে ফিট রয়েছে এটা কিন্তু অ্যাডজাস্টেবল। পেছনে পাওয়ার লাগানোর জন্য যে পোর্ট সেটা আমরা পেয়ে যাব। সামনের ম্যাটেরিয়ালটা গ্লাসের, খুব সুন্দরভাবে আপনি ভিতরে জিনিসপত্র দেখতে পারবেন। এখানে কিন্তু একটা লক দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটাকে লক করেও রাখতে পারবেন। খুলে ফেললে পরে ভিতরে 2টা ট্রে দেখবো এবং নিচে আর একটা অংশ রয়েছে যেখানে আপনি রাখতে পারবেন। 3 জায়গায় ফোম দেওয়া আছে, নিচের 2 জায়গায় আপনি মূলত ক্যামেরা বা অন্যান্য অ্যাক্সেসরিজ রাখবেন এবং উপরের এই যে ফোমটা রয়েছে একটু কার্ভ দেওয়া আছে, যার কারণে আপনি এখানে কিন্তু বড় যে লেন্সগুলো রয়েছে যেরকম 24x70 বা 70 থেকে 200 যে বড় বড় লেন্সগুলো রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন। উপরে যদি লক্ষ্য করে একটা ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে আপনি মূলত টেম্পারেচার দেখতে পারবেন এবং হিউমিডিটির লেভেলটা দেখতে পারবেন। এবং এখানে 3টা বাটন দেওয়া আছে, আপ বাটন, ডাউন বাটন এবং সেট বাটন। সেটে যদি আমরা ক্লিক করি এখান থেকে হিউমিডিটি লেভেলটাকে সেট করে নিতে পারবো। আমি এখানে 45% সেট করে রেখেছি এবং দেন যদি অ্যাগেন সেটে আমরা প্রেস করি তাহলে এটা সেট হয়ে গেল। এখন অটোমেটিক্যালি এটার ভিতরে যে হিউমিডিটি লেভেল রয়েছে এটাই কন্ট্রোল করবে এবং হিউমিডিটি 45-এর আশেপাশে রাখবে। উপর যে অ্যারো বাটন রয়েছে এটা দিয়ে আপনি লাইটটাকে টার্ন অন করতে পারবেন এবং এখানে যদি অ্যাগেন প্রেস করেন লাইটটা টার্ন অফ হয়ে যাবে। এটা কিন্তু ফুল অটোমেটিকভাবে কাজ করে। এখানে একটা ডিসপ্লে রয়েছে, আপনারা টেম্পারেচার এবং হিউমিডিটি যে লেভেল RH লেভেল সেটা দেখতে পাচ্ছেন। আমার এখানে 45 সেট করা রয়েছে, বারবার খুলছি দেখিয়ে ভেতরে কিন্তু বাইরে থেকে এয়ার প্রবেশ করছে, হিউমিডিটিটা বেড়ে যাচ্ছে, এই কারণে 49 শো করছে। ভিতরে যে ট্রে 2টা রয়েছে এই 2টা হলো প্লাস্টিকের ট্রে এবং ভিতরে কিন্তু র্যাকের মতো দেওয়া আছে। আপনি চাইলে এই প্লাস্টিক যে ট্রেগুলো রয়েছে সেটাকে আপ ডাউন করে আপনার লেন্স বা ক্যামেরার সাইজ অনুযায়ী ট্রেটাকে বসিয়ে নিতে পারবেন। সো আমরা যদি এখানে সেটে প্রেস করি এটা এখন ব্লিঙ্ক করছে, দেন আমরা কিন্তু হিউমিডিটি যে লেভেল রয়েছে সেটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেন অ্যাগেন সেটে ক্লিক করলে ওইটা সেট হয়ে যাবে এবং আস্তে আস্তে অটোমেটিক্যালি ভেতরের যে হিউমিডিটি 45-এ নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, আপনারা যখন ক্যামেরা গিয়ার সংরক্ষণ করছেন অপটিমাল যে হিউমিডিটি লেভেল সেটা হলো 30 থেকে 60 এবং বেস্ট থাকবে আপনার ক্যামেরা লেন্সগুলো যদি হিউমিডিটি লেভেল 45-এর ভিতরে হয়। সো চেষ্টা করবেন আপনার যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে 45 RH লেভেলের ভিতরে সংরক্ষণ করতে। সো লাস্টলি অনেকেই বলতে পারেন আমার একটা ক্যামেরা আছে, একটা লেন্স রয়েছে, আমার কি এরকম ড্রাই ক্যাবিনেটে ইনভেস্ট করার দরকার আছে কিনা? আমি বলবো অফকোর্স দরকার আছে। আমি যে ভুলটা করেছি আমি চাই না আপনারা সেই ভুলটা করেন। যেহেতু আপনার একটা ক্যামেরা একটা লেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি আপনার কেয়ার নিতে হবে সেই জিনিসটার, বিকজ ওই ক্যামেরা এবং লেন্সের কোনো সমস্যা হলে আপনার কাছে কোনো ব্যাকআপ নেই। সো এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আপনারা যদি আপনার ক্যামেরা গিয়ার নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে থাকেন, যদি 2 লাখ 5 লাখ টাকা আপনার ক্যামেরা গিয়ার ইনভেস্ট করতে পারেন, আই বিলিভ আপনারা 10-15 হাজার টাকা দিয়ে এরকম একটা ড্রাই ক্যাবিনেট কিনে ফেলতে পারবেন। হাইলি সাজেস্ট করব যাদের ক্যামেরা আছে 2-4টা লেন্স আছে অবশ্যই একটা ড্রাই ক্যাবিনেটে আমরা ইনভেস্ট করতে পারেন। আমি ব্যবহার করছি অ্যানবনের AD-50S, বিভিন্ন সাইজের রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে নয়ন ভাইয়ের যে জিএম এন্টারপ্রাইজ রয়েছে সেটা লিঙ্ক দিয়ে রাখবো, ফেসবুক পেজ দিয়ে রাখবো, ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু তার সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.